নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প হালদারের বাড়ির বউ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প হালদারের বাড়ির বউ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। ফুলসজ্জার খাটে বসে রয়েছে মাধুরী। ঘরের চারিদিকে নরম আলো জ্বলছে। ফুলের সুগন্ধে ম করছে পুরো ঘর। রতন ধীরে ধীরে মাধুরীর ঘোমটা সরিয়ে তার মুখের দিকে তাকায়। আজ তুমি সত্যি অপূর্ব লাগছো মাধুরী। মাধুরী লজ্জায় মাথা নিচু করে ফেলে। তার গাল লাল হয়ে যায়। রতন ধীরে ধীরে তার হাত ধরে। ভয় পেও না, আমি আছি। মাধুরী হালকা হাসে, কিন্তু তার শরীরটা শিহরণে কাঁপছে। রতন তার কাছে আরো একটু এগিয়ে আসে। তার হাত দিয়ে মাধুরীর মুখ ছুঁয়ে দেয়। মাধুরীর হৃদস্পন্দন দ্রুত হতে থাকে। রতন, তুমি চুপ, শুধু অনুভব করো। রতন ধীরে ধীরে মাধুরীর কপালে একটি চুম্বন করে। মাধুরীর শরীর শিহরিত হয়ে ওঠে। রতন তার হাত ধরে। ধীরে ধীরে মাধুরীর কাঁধের ওপর থেকে তার শাড়ির আঁচলটা সরিয়ে দেয়। মাধুরী লজ্জায় চোখ বন্ধ করে। তুমি জানো, তোমার চোখের এই লাজুক ভাবটা আমাকে পাগল করে দেয়। মাধুরী কিছু বলতে চায়, কিন্তু তার কণ্ঠ আটকে যায়। রতন তার হাত ধরে ধীরে ধীরে মাধুরীর পিঠে হাত বোলাতে শুরু করে। মাধুরী ধীরে ধীরে তার চোখ খুলে রতনের চোখে চোখ রাখে। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, বলে রতন। রতন ধীরে ধীরে মাধুরীর গলার ওপরে চুম্বন করে। মাধুরীর শরীরের প্রতিটা কোষ যেন রতনের স্পর্শে শিহরিত হয়ে ওঠে। তারা ধীরে ধীরে একে অপরের দিকে ঝুঁকে আসে, একে অপরের সঙ্গে মিশে যায়। এই বিশেষ মুহূর্তে রতন ও মাধুরীর মধ্যে একটি গভীর সংযোগ তৈরি হয়েছে। ধীরে ধীরে হৃদয়ের স্পন্দন একসঙ্গে মিলেমিশে একাকার হচ্ছে। একে অপরকে আলিঙ্গন করে তারা। তাদের শরীর একে অপরকে একাত্ম করে। তাদের প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন ভালোবাসার সাক্ষী। মাধুরী, তোমাকে আমি সারা জীবন ভালোবাসবো। আমি জানি, আমিও তোমার সঙ্গে সারা জীবন থাকবো। রতন এবং মাধুরী একে অপরের মধ্যে ডুবে আছে। ফুলসজ্জার খাটে তাদের ভালোবাসার মুহূর্তে বিভোর। এমন সময় দরজায় হঠাৎ ধাক্কার শব্দ। কে কে রে? রতন উঠে দাঁড়াতে না দাঁড়াতেই দরজাটা খোলা। গদাই ঢোকে ভেতরে। মাধুরী হঠাৎ লজ্জায় নিজের শরীরটাকে ঢাকার চেষ্টা করে, কিন্তু পুরোপুরি ঢাকতে পারে না। বৌদি, রমা বৌদি বলেছে আপনাদের পেন নাম করতে। রতন গদাইয়ের উপরে প্রচন্ড রেগে যায়। তার মুখটা লাল হয়ে ওঠে। তুই এখানে কি করতে এসেছিস? বেরো, বেরো এখান থেকে। মাধুরী শরমে লজ্জায় লাল। তার গায়ে শাড়ির আঁচল টেনে ধরে। গদাই বোকার মতো দাঁড়িয়ে থাকে। মাধুরীর পা ধরে প্রণাম করে সে। গদাই, গদাই তুমি যাও, এসব কি করছো? মা, কামাক্ষা মা, প্রণাম নেবেন। গদাই মাধুরীর পায়ে হাত দিয়ে প্রণাম করে, আর মাধুরী তার আলতারাঙা নুপুরে পড়া পা দুটো সরার চেষ্টা করে। কি করছিস তুই? পাগল হয়েছিস নাকি? রতন গদাইকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দেয়। গদাই তখনও বোঝে না যে তার এই আচরণটা কতটা অস্বস্তিকর। দরজা বন্ধ করে রতন মাধুরীর দিকে ফিরে তাকায়। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। বোকার মতো কাজ করলো কেন? রতন মাধুরীকে কাছে এসে আলিঙ্গন করে। তার চুলে হাত বোলায়, বলে, আমি তোমার পাশে আছি, চিন্তা করো না। ও একটু বোকা, ছোটবেলা থেকেই ওকে তো দেখছি। আমার থেকে বয়সে বড়, অথচ কিরকম বোকা। হ্যাঁ, বোকাই তো। বিয়ের পরে এসে যখন বৌদিরা আমাদেরকে নিয়ে খেলা করছিল আংটি বদলের, তখন ও আংটি হাতে নিয়ে বলে আমি জিতেছি। হ্যাঁ, ও একটু এরকমই, কিন্তু বড্ড সরল, তাই না? সরল কিনা জানি না, তবে ছোটবেলা থেকে ওকে এরকমই দেখে আসছি। না, এখন আর সময় নষ্ট করে লাভ নেই শোনা। কথাটা বলে রতন, কিন্তু মাধুরীর মনে গদাইয়ের প্রতিচ্ছবিটা ভেসে ওঠে। পরের দিন সকালে কাক ডাকার আগেই মাধুরী দেখতে পায় রতন বিছানা ছেড়ে উঠে পড়েছে এবং বুড়ো বট গাছের ডালের সঙ্গে গদাইকে শক্ত করে বেঁধে তাকে
ইচ্ছা মতো চাপকাচ্ছে তার পরনের বেল্ট দিয়ে, প্যান্টের বেল্টটা খুলে নিয়ে। মাধুরীর খুব দুঃখ হয় ওই ঘটনা দেখার পর। তারপর থেকে গদাইয়ের প্রতি এরকম রোষ দেখেই আসছে মাধুরী। এই তো কিছুদিন আগে মাছ কোটা নিয়ে বাকবিতণ্ডা হয়েছিল একটু শাশুড়ির সঙ্গে। বেধড়ক মার মেরেছে শাশুড়ি গদাইকে। শুধু তাই নয়, মাধুরীর চুলের মুঠি ধরেও দুবার ঝাঁকিয়ে দিয়েছে উনি। মাধুরী ফুঁস করে উঠতে পারে না, ভয়ও দেখাতে পারে না ওদেরকে, কারণ সে যে এইরকমই। তার বাবা মায়ের শিক্ষায় শিক্ষিত, বিয়ে হয়ে গেলে মেয়েরা সাত চড়ে রা করে না। মাধুরীও ঠিক তাই। মাধুরী একজন ডাকসাইটে সুন্দরী গ্রামীণ নারী। গায়ের রং শ্যামলা, টানা টানা পেশি, সুগঠিত বক্ষ, সরু কোমর এবং লম্বা উরু। তার মুখশ্রীতে মনোহর এক শুদ্ধতা রয়েছে, যা দেখলে মুগ্ধ হতে হয়। মাধুরীর স্বামী রতন হালদার একজন সুদর্শন এবং সবল যুবক। চওড়া আর শক্তিশালী শরীর, পেশি সুগঠিত, পরিশ্রমী মানুষের মতো। তার হাতে ও পায়ে খাঁজ পড়েছে প্রচুর কাজ করার ফলে। রতন হালদারের বাড়ির এক চাকর গদাই সামন্ত, সাধারণ গ্রামীণ যুবক, বয়স 30-এরও বেশি। শরীরের গঠন খুব একটা বলিষ্ঠ নয়, সে কিছুটা মোটা এবং ঢিলে ঢালা। মস্তিষ্কের কার্যকারিতা কম, তাই সহজ কাজও সে করতে গিয়ে হিমশিম খায়। মোকাইপুর গ্রামের সকালটি শুরু হয় পাখির কলরবে। ঘরের উঠোনে মুরগির দৌড়াদৌড়ি এবং নারীদের কাজের ব্যস্ততায়। গ্রামের পরিবেশ মাটির ঘর, পুকুর, নদী এবং সবুজ গাছপালার মাঝে মোহময়। রতন হালদার তার বউ মাধুরীকে বছরখানেক আগে বিয়ে করে গ্রামে নিয়ে আসে। মাধুরী রতন হালদারের বাড়ির রান্নাঘরে কাজ করছিল, মুখে তার এক টুকরো হাসি। এছাড়া বাড়িতে অন্যান্য কাজ করবার জন্যে দুজন দাসদাসী রয়েছে। বউটি এমনি দিক থেকে বেশ সুখী, কেবলমাত্র মনের দিকেই যা ঝড় বয়ে যায়। এক মনে কাজ করছিল মাধুরী, হঠাৎ করে পাকা চলছে না কেন? মাধুরী তৎক্ষণাৎ হাতে খুন্তি নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। শাশুড়ি বিছানায় শুয়ে রয়েছে। বৌমাকে দেখেই বিরক্তি প্রকাশ করলেন তিনি। কি হয়েছে মা? বলি পাকা চলছে না কেন? হাতে হলুদ মাখা অবস্থাতেই সুইচ বোর্ডে অন করে মাধুরী দেখে কারেন্ট অফ। মা, লোডশেডিং হয়ে গিয়েছে বোধহয়। গদাইকে খবর দাও, গদাই এলেই ফ্যান চলবে। মাধুরী কিছুটা বিরক্ত হয়। সে জানে গদাই সামন্ত খুব বোকা, যাকে দিয়ে সামান্য কাজে ঠিকঠাক করা যায় না। কিন্তু এই বাড়িতে তো শাশুড়ির কথাতেই সব কিছু হয়, সকলে ওঠে বসে। ঠিক আছে, শাশুড়ির কথা মতোই গদাইকে খবর দিতে হলো। রতন হালদার তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছে মাস 3 হয়েছে, আর সেই থেকেই প্রত্যেকটা ঘরে পাখা লাগানো হয়েছে। তবে গ্রামের এই অংশে বিদ্যুৎ চলে এলেও গরম কিন্তু শহরের থেকে অনেকটাই কম। কারেন্ট চলে গেলে ফিরে আসতে সময়ও লাগে বিস্তর। মাধুরী ঘরের বাইরে বেরিয়ে উঠোনের মধ্যেখানে দাঁড়িয়ে গদাইকে ডাকে, গদাই, মা তোমায় ডাকছে। গদাই। গদাই বোধহয় কাজ করছিল। বাড়িটা পাকা বাড়ি, ওপরে অ্যাডবেস্টারের ছাউনি, চৌকো পানা এই বাড়িটার। মাঝখানে রয়েছে তুলসী মঞ্চ। বাড়ির অন্দরমহল থেকে বাইরে বেরিয়ে আসতে বেশ খানিকটা সময় লাগে। বাড়ির চারিদিকে বিরাট বড় গাছগাছালির পাঁচিল দিয়ে ঘেরা। তাছাড়া এখানে দুজন দাসীরও থাকার ঘর রয়েছে, মাধুরীর ঘর থেকে বেশ খানিকটা দূরত্বে। সারা বাড়ি পাকা পাকা আমের গন্ধে আর কাঁঠালের গন্ধে ম ম করছে। গদাই ছুটে আসে। কিরে, পাখাটা চালাতো। গদাই উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার চেহারার মূর্খতাটা স্পষ্ট হয়ে ওঠে মাধুরীর সামনে। সেই বিয়ের পর থেকে দেখছে
যেই দিন প্রথম এই বাড়িতে পা রাখল সেই দিন গদাই সাষ্টাঙ্গে প্রণাম করেছিল মাধুরীকে। বৌদি বলে আশীর্বাদ করতে বলেছিল মাথায়। মাধুরীর থেকে গদাই বয়সে প্রায় বছর 10 বড়। মাধুরী লজ্জায় লাল হয়ে গিয়েছিল। এরপর ফুলশয্যার রাত্রেবেলা হঠাৎ করে একদিন মাধুরী আর রতনের ঘরে দরজার ছিটকানি লাগাতে ভুলে যাওয়ায় রতন উত্তেজনার বশে গদাই ঢুকে পড়ে। আপত্তিকর অবস্থায় দেখে ফেলেও গদাইয়ের কোনো হেলদোল হয় না। সে দিব্যি দাঁত বের করে হেসে হেসে মাধুরীর পায়ে এসে প্রণাম করে। মাধুরী জিজ্ঞেস করলে সে তাকে জবাব দিয়েছিল, আগে আমায় গ্রামের বৌদি, ফণি বৌদি বলল এই সময় গিয়ে আপনাকে প্রণাম করতে। কেন কেন এই সময় কেন? আগে এই সময় নাকি মায়া মানুষের শরীরে মাকা মাকা ভর করে। শুনে বিরক্তি প্রকাশ করলেও রতন হেসে ফেলেছিল। মাধুরী বুঝতে পেরেছিল মানুষটা সত্যিই বোকা, একেবারেই বোধ বুদ্ধিহীন। এরপরে কি করে মাধুরীকে খুশি রাখা যায় তার আপ্রাণ চেষ্টা করে বেরিয়েছে গদাই। যখনই মাধুরী উঠোনে কাজ করতে গিয়েছে লুকিয়ে লুকিয়ে তার কাজটা সেরে দিয়েছে। জ্যান্ত মাছ কাটতে পারে না মাধুরী, আর সেই জ্যান্ত মাছটাকে যাতে কাটতে সুবিধা হয় সেই জন্য আগেই লবণ দিয়ে অথবা নোড়া দিয়ে মাথায় বাড়ি মেরে তারপর সেটাকে আগিয়ে দিয়েছে গদাই। এই সংসারে থাকতে গেলে মাধুরীর গদাইকে খুবই প্রয়োজন, সেটা সে জানে। কারণ প্রথম দিন থেকেই শাশুড়ি মায়ের কাছে খোঁটা খেয়ে আসছে মাধুরী গরিব বাবা মায়ের সন্তান বলে। আগে কারেন্ট তো নেই মা, বলে গদাই। গদাই, কারেন্ট আসলে তখন পাখা চলবে তো? তার থেকে তুমি বরং একটা কাজ করো, একটু সাপ্লাই থেকে দেখে এসো তো লাইনটা কখন আসবে। মাধুরী জানে শত বিরক্তি সত্ত্বেও শাশুড়িকে কিচ্ছু বলা যাবে না, কারণ শাশুড়ির মুখে লাগলেই বাড়ির শান্তি নষ্ট। এমনিতে রতন বাড়ি থাকে না, তাই মাধুরীর কথা বলার কেউ নেই। শ্বশুর মশাই জমির কাজে ব্যস্ত থাকেন, শাশুড়ির খিটিমিটি নিয়ে খুব একটা মাথা ঘামান না তিনি। মাধুরী এই পরিস্থিতিতে নিজেকে সংযত রাখে এবং শাশুড়িকে সহ্য করার চেষ্টা করে। রতন হালদারের বাড়িটি মোকাইপুর গ্রামের একটি বড় বাড়ি বললেই চলে। বাড়ির মূল ফটকটি লাল রঙের এবং ঘরের ভেতরে ঢুকলেই মাটির মেঝেতে গোবরের লেপন দেখা যায়। উঠোনে পুকুর আছে যেখানে হাঁস মুরগি সবসময় কোলাহল করে। ঘরের চারপাশে নানা ধরনের গাছপালা, নারকেল গাছ, আম গাছ, কলা গাছ এবং অন্যান্য গাছ আছে। বাড়ির একটি কোণায় তুলসী মঞ্চ রয়েছে যেখানে প্রতিদিন সকালে পূজা করা হয়। মাধুরী শাশুড়ির মুখে খুব একটা লাগতে চায় না, তবুও শাশুড়ির অযৌক্তিক বায়না তাকে বিরক্ত করে তোলে। শাশুড়ি লক্ষ্মী দেবী সর্বক্ষণ খিটখিট করেন এবং মাধুরীকে নানা কাজে ব্যস্ত রাখেন। রতন পঞ্চায়েতের কাজে শহরে বেশিরভাগ সময় থাকে, মাধুরীর পাশে দাঁড়ানোর সময় থাকে না। গদাই সামন্ত বাড়ির কাজের লোক, তবে এই কাজই বাঁচিয়ে রেখেছে মাধুরীকে। অন্তত গদাই আছে বলেই সে বেঁচে আছে। যেই দিন সকালের ঘটনা সেই দিন সারা বাড়ি উঠোন লেপছিল গদাই, হাতে তার গোবর লেগে রয়েছে। সকাল থেকে সে কাজে এতই ব্যস্ত ছিল যে নাওয়া খাওয়ার পর্যন্ত সময় পায়নি। তবে শাশুড়ি মা তাকে বেশি করে কাজ করাতে পছন্দ করেন। গদাই বোকা হওয়ায় তাকে সবাই মিলে রীতিমতো বোকা বানায়। মাধুরী এক মনে রান্নাঘরে মাংস কষাচ্ছে আর মনে মনে ওই গদাইকে নিয়েই নানা রকমের চিন্তা ভাবনা করছে। এই ছেলেটাকে দেখলে মাধুরীর মনটা যেন কেমন হয়ে ওঠে। গদাই যখন তার মুক্তোর মতো সাদা দাঁত বের করে হাসে তখন তার মুখের সারল্য দেখে মাধুরীর মনটা কেঁদে ওঠে। বিনা মাইনের চাকর, সব কাজ করে, বিনিময়ে শুধু দুবেলা কুকুরের মতো খেতে পায়। অথচ বাড়িতে মাছ মাংস রান্না হলে গদাইয়ের জন্য শুধুমাত্র ডাল ভাত আর সবজি, ওইটাই ওর বরাদ্দ। অ্যাক্সিডেন্টে গদাইয়ের বাবা মা দুইজনেই বাঁচ পড়ে মারা গিয়েছিল জমিতে চাষ করতে গিয়ে। তারপর গদাইয়ের মাথায় হাত বুলিয়ে তার জমি সম্পূর্ণ আত্মসাৎ করেছে লক্ষ্মী দেবী, অর্থাৎ তার স্বামী সন্তোষবাবু। এরপর থেকে গদাইয়ের ঠাঁই হয়েছে এই বাড়িতে। গদাই তখন বেশ খানিকটা বয়সের, প্রায় বছর 15 হবে। রতন তখন ছোট্ট, দুই ভাই মিলে খেলা করত, দেখে ভালোই লাগতো। কিন্তু নিজের ছেলে এবং পরের ছেলের মধ্যে বিস্তর পার্থক্যটা সবসময় বজায় রেখেছিলেন লক্ষ্মী দেবী। মাধুরী রান্না করছে, শাশুড়ি লক্ষ্মী দেবী চিৎকারে গদাইকে ডাকতে সে বাধ্য হয়েছিল। কে জানতো
মাধুরীর কথা মতো গ্রামের বাড়ি থেকে 1 ঘন্টার হাঁটা পথে গিয়ে সত্যি সত্যিই গদাই সাপ্লাই থেকে খবর নিয়ে আসবে। মা, আমা, 1 ঘন্টার মধ্যেই চলে আসবে কারেন্ট। দেরি করলি কেন? এতক্ষণে তো কারেন্ট চলে আসার কথা। সারা গা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। হ্যাঁ, তোর মতো আহাম্মককে দিয়ে কোনো কাজ হয়? বলি কারেন্টকে কোথায় লাগিয়ে দিয়ে আসবি ওখানে, বলে লক্ষ্মী দেবী তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিলেন গদাইয়ের দিকে। গদাই মাথা নিচু করে থাকে, তার চোখে জল আসে। অপমানিত গদাই প্রতিবাদ করতে পারে না ঠিকই, তবে মাঝে মাঝে বোধহয় তেতে ওঠে। কিন্তু বাপ মামারা পৃথিবীতে মানুষ কাউকেই গুরুত্ব দেয় না। মাধুরীর মনটা কাঁদে। সে গদাইকে দেখে সহানুভূতিশীল হয় আর মায়াপ্রবণ হয়ে পড়ে। মাধুরী জানে গদাই বোকা হলেও মনটা খুব ভালো। ছেলেটার বয়স কত হবে? এত বোকা কেন? হ্যাঁ, আর ওকে এই বাড়ির লোকেরা এত পরিমাণে খাটাই বা কেন? আমি তো বিয়ের পরে এসে রমা বৌদির মুখে শুনেছি ওর বাপ মায়ের জমি নাকি হাতিয়ে নিয়েছিল আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা মিলে। স্বামী তখন অনেকটাই ছোট। ভালো লাগে না, লোকটার জন্যে খুব দুঃখ হয়। মাংসের গন্ধে গদাইয়ের জিভ থেকে যে নাল পড়ছে মাধুরী সেটা খুব ভালো করেই জানতো। তাই মাধুরীর মনে গদাইকে 2 টুকরো মাংস দেওয়ার ইচ্ছে হয়। শাশুড়ির খিটিমিটি আর অশান্তির ভয়ে সে সেটা করতে পারে না। মাংসটা কষানো হয়ে গিয়েছে। গদাইকে 2 পিস দিয়ে চেখে দেখালে বেশ ভালোই হতো, কিন্তু মাধুরী নিজেকে সংযত রাখে। সন্ধেবেলা রতন বাড়ি ফিরে আসে, আর আসার সঙ্গে সঙ্গে হাত পা ধুয়েই মাধুরীকে অর্ডার দেয় খাবার বেড়ে দিতে। তখন 7:30 কি 8টা বাজে। রতন বরাবরই তাড়াতাড়ি খায়, খেয়ে ঘুমিয়ে পড়ে। 7 সকালে কাক ভরে উঠে আবার বেরিয়ে যায়। মাধুরী আজকে রতনের জন্য পোলাও রান্না করেছিল, সঙ্গে তো মাংস আছেই। রতনকে কাঁসার থালায় করে খাবার বেড়ে দেয় মাধুরী। 1 বাটি ভর্তি মাংস জামবাটির, আর 1 থালা পোলাও। খাবার খাচ্ছে রতন। কিছুটা নরম সুরে মাধুরী বলে, কিছু মনে যদি না কর একটা কথা বলি, একটু গদাইকে দেব? বেচারাকে তো কোনোদিন তোমরা একটু মাংসও খেতে দাও না। আমাদের বউ ভাতেও দেখেছি, মাছ মাংস বাদে ওকে খেতে দিয়েছিলে। রতন মাধুরীকে আপাদ মস্তক নিরীক্ষণ করে, তারপর পোলাও আর মাংস মুখে দিয়ে বলে, শালীন আঁচলটা ঠিক করো, বুক দুটো কি সবাইকে দেখেই বেড়াও নাকি? মাধুরী হাঁ করে রতনের মুখের দিকে তাকিয়ে থাকে। কাজ করতে করতে সকাল থেকে সে চুলটুকু বাঁধতে পর্যন্ত ভুলে গিয়েছে। 1 বছরের মধ্যে তার গা গতরের কত পরিবর্তন হয়ে গিয়েছে। এমনিতেই গরমে উনুনের সামনে বসে রান্না করতে করতে তার ফর্সা বরণ কালো হয়ে গিয়েছে। সারা গায়ে ঘামাচি। হয়তো বুকের ওপর থেকে আঁচলটা সরে গিয়ে কোমরে গুজে রেখেছিল শক্ত করে। তাই মাধুরী দেখে রতনের পাশে শ্বশুরমশাইও বসে খাচ্ছেন, অথচ রতনের মুখ থেকে এমন একটা কথা সে আশা করেনি। লজ্জায় মাধুরীর চোখে জল চলে আসে। ঘর থেকে শাশুড়ি মা চিৎকার করে বললেন, সোহাগ সোহাগ হয়েছে, বুঝেছিস? বাড়ি থাকিস না তো, ওই সুযোগে মাগি ফষ্টি নষ্টি মারাচ্ছে। কথা শুনে মাধুরীর মনটা ভেঙে যায়। সে পোলাওয়ের হাঁড়ি আর মাংসের কড়াই শ্বশুরমশাই আর রতনের সামনে রেখেই রান্নাঘরের দিকে চলে যায়, চোখের জল ফেলতে ফেলতে। রাত গভীর হয়ে এসেছে, বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে। মাধুরীর মনটা ভারাক্রান্ত। সারা দিনের কষ্ট, শ্বশুরবাড়ির সদস্যের কঠোরতা আর নিজের জীবনের সঙ্গে এই শ্বশুরবাড়ির জীবনের কথা চিন্তা করতে করতে কিছুটা পোলাও আর মাংস গদাইকে দেওয়ার জন্য সে আগে থেকেই তুলে রেখেছিল। যদিও শেষ রাতে শাশুড়ি এসে একবার হাঁড়ি চেক করে গিয়েছে। হাঁড়ির তলায় পড়ে থাকা একটুখানি পোলাও উনি নাকি সকালবেলা খাবেন, কিন্তু সে বলে দেওয়া যাবে কোন সকালবেলা? ওনার আগে আগে ঘুম থেকে উঠে নষ্ট হয়ে গিয়েছে, তাই ফেলে দিয়েছি। বাটির মধ্যে মাংস আগেই তুলে রেখেছিল মাধুরী, মিটকেসের একদম কোনায় সরিয়ে রেখেছিল। থালার মধ্যে করে ওই একেবারে হাড়ির তলানির একটুখানি পোলাও আর মাংস সাজিয়ে গুছিয়ে নিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরোয় সে। তার পায়ের নুপুরে যাতে শব্দ না হয় সেই জন্য সেগুলো খুলে রেখে গিয়েছিল রান্নাঘরে। আঁচল দিয়ে মুখটাকে ঢেকে নেয় ভালো করে। এই গ্রাম এখন ঘুমে ছেয়ে গেছে সকলের ঘরে ঘরে। আশা করি পশু ছাড়া আর কেউ জেগে নেই। কিন্তু মাধুরী ভুলে গিয়েছিল এই বাড়িতে দাস দাসীদের মধ্যে গদাই ছাড়া আরও একজন আছে, সে হলো
হরিদাসী। সে চাকরানি, কিন্তু দু চোখে দেখতে পারে না গদাইকে। হয়তো মাধুরী কেউ দেখতে পারে না। মাধুরী চুপি চুপি উঠোন পেরিয়ে গদাইয়ের ঘরের দিকে এগিয়ে যায়, আস্তে আস্তে, নিঃশব্দে। গদাই, গদাই! সে দেখে গদাই তার ছোট্ট ঘরের বারান্দায় বসে রয়েছে। চোখটা বুজেছিল সে। হয়তো পেটে কিছু পড়েনি বলে ঘুমও আসছে না। ছেলেটা কখনো প্রতিবাদও করে না। এই নাও, পোলাও আর মাংস আছে, খেয়ে নাও। গদাই অবাক হয়ে মাধুরীর দিকে তাকায়। সে কি বলবে বুঝতে পারে না। আনন্দে সে হাততালি দিয়ে হেসে ওঠে। সঙ্গে সঙ্গে মাধুরী বলে, হাসে না, হাসলে লোকে শুনতে পাবে। খেয়ে নাও, তুমি না ভালো ছেলে, খেয়ে নাও। বৌদির হাত থেকে ভাতের থালাটা নিতেই পেছন থেকে একটা ধাক্কা অনুভব করে মাধুরী। তাকিয়ে দেখে হরিদাসী এসে হাজির। হ্যাঁ, কি হচ্ছে এখানে? হ্যাঁ গদাই, তুই আবার কোন নতুন ফোন দিয়ে এটেছিস? হ্যাঁ মা, তুমি শেয়ানা মাল। হ্যাঁ, উপরি উপরি ভাব দেখাও তুমি বাজা মাছটা উল্টে কেটে জানো নে। আর তুমি এদিকে শেয়ানা শেয়ানা। রঘুর বউটা আমায় বলে তো, ও বেটা একটা অসভ্য লোক। হ্যাঁ, কি করছিলে তোমরা শুনি? মাধুরী চমকে ওঠে। হরিদাসীর মুখের কথা তার মনে কষ্ট দেয়। শান্ত কণ্ঠে সে বলে, আমি আমি এটা নিয়ে এসেছি ওর জন্য। বেচারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে। তাছাড়া মাসি, তুমি তো মাইনে নাও, ও তো সেটাও নেয় না। মাইনে নিয়ে ও কি করবে? না আছে সংসার, না আছে চাল চুলো। একটু পোলাও আর মাংস দিয়েছি, তাতে এমন কি করেছি আমি? ওই ছেলে খুব শেয়া না। হ্যাঁ, হ্যাবলার মতো ঘুরে বেড়ালে কি হবে? বিড়ালের মতো মনে শুধু শয়তানি। তোকে বলে দিচ্ছি, একে বিশ্বাস করা উচিত হয়নি তোমার। মাধুরী মনে মনে ভাবে, শ্বশুর বাড়িতে এসে সে বুঝতে পেরেছে এখানকার মানুষের মনটা কেমন। তার বাবা মা গরিব হতে পারে, কিন্তু তারা মানুষকে অবহেলা করতো না, সম্মান করত। এমনকি তাদের থেকেও যদি কারো অবস্থা খারাপ হয়ে থাকতো, তাদেরকে খেতে পর্যন্ত দিত। আর এই শ্বশুরবাড়ির লোকেরা যত বেশি অর্থ আছে, তত ভিন্ন প্রকৃতির মানুষ। মাধুরীর মনটা ভারাক্রান্ত হয়ে যায়। সে শুধু ভাবে, তার বাপের বাড়ির এলাকার মতো এখানকার মানুষগুলো একদম নয় কেন? গরিব মানুষেরও যে একটা সম্মান আছে, সেটা কি এরা কেউ জানে না? কেন এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর? তারা কেন গদাইয়ের মতো মানুষকে এত কষ্ট দেয়? হ্যাঁ, হতে পারে তার বাড়ি কুড়ে ঘরের, কিন্তু গদাইকে এখানে একটু খাবার দেওয়া মানে কি চরম অপরাধ? বড় বাড়ির প্রাঙ্গণ পেরিয়ে গদাইয়ের কুড়ে ঘরে মাধুরীর যাত্রা। রাতের জ্যোৎস্নার আলোয় মাধুরীর ধীর পায়ে গদাইয়ের কুড়ে ঘরের দিকে চলে আসা। বুড়ো বটগাছের তলায় ছোট্ট ঘরে গদাইয়ের বসবাস। মাধুরী জুতো পরে আসেনি বলে ভেজা মাটিতে তার পায়ের ছাপ পড়েছে। গদাই খুব সুন্দর গান গাইতে পারে। প্রতিনিয়ত বেশ কদিন রাতেই সে শুনতে পেয়েছে। সুন্দর গানের গলা তার। খাবার আনার সঙ্গে সঙ্গে তার গান থেমে গিয়েছিল। কিন্তু ইতিমধ্যেই কোথা থেকে যে এই হরিদাসী! কি হচ্ছে এখানে? হ্যাঁ, নিজের মাথার চুলের মুঠিতে টান অনুভব করায় আবার পেছনে ফিরে তাকায় মাধুরী। হরিদাসী চলে গিয়েছে অনেকক্ষণ। এই মাগি, তুই কি করছিস এখানে? গদাইয়ের জন্য খাবার এনেছিস? এত সাহস তোর! মাধুরী চমকে ওঠে। তার চোখে জল আসে। গদাইও ভয় পেয়ে যায়। মাধুরী শাশুড়ির মুখের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে শ্বশুরবাড়ির লোকেরা তার সহানুভূতি বা মানবিকতা একদম বোঝে না। নিজের মনকে শান্ত করার চেষ্টা করে মাধুরী। মা গদাই সারাদিন এত কাজ করে, তাই ওর জন্য একটু পোলাও মাংস এনেছিলাম। ও তো মানুষের মতো খেতে পায় না মা। তুই কি আমাদের বাড়ির সব মান মাটিতে মিশিয়ে দিবি? তোর এইসব দয়া দেখানো আমাদের বাড়িতে চলবে না। মাধুরী বুঝতে পারে শ্বশুর বাড়ির মানুষগুলো কতটা কঠোর আর কঠিন মনোভাবের। তার মা গরিব হতে পারে, বাবা গরিব হতে পারে, কিন্তু তারা অবহেলা করা শেখায়নি মাধুরীকে। মাধুরীর চোখে জল আসে, কিন্তু সে কিছুই করতে পারে না। বেরো, দূর হ, ভাত মারাচ্ছে, পোলাও। গদাইয়ের মুখের গ্রাসটাকে তুলে নিয়ে থালাটাকে ছুঁড়ে ফেলে দেয় লক্ষ্মী দেবী। ঝন করে ওঠে সেই থালা। উখ কুকুরগুলো কোথায় ছিল, ছুটে এসে সেই পোলাও মাংস খেতে শুরু করে।
বুক ফাটা কান্নায় মাধুরীর চোখ দুটো ভিজে যায়। সে আঁচ করতে পারে হরিদাসী বাড়িতে গিয়ে লক্ষ্মী দেবীকে খবর দিয়েছে। সে তো গদাইকে দু চোখে দেখতে পারে না, অথচ একটা মানুষ খাবে, একটু ভালো থাকবে, সেটাও তার সহ্য হয় না। হরিদাসী নিজেও তো এই বাড়ির চাকর, তাকেও তো সমান সংখ্যক খাবার দেওয়া হয়, তাহলে গদাইয়ের জন্য সেটা নয় কেন? শাশুড়ি মা চুলের মুঠি ধরে মাধুরীকে ঘরে নিয়ে আসে। দেখ দেখ রতন, দেখ। রাত দুপুরে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে রতন এবং সন্তোষবাবুর ঘুমটাও ভেঙে গিয়েছিল। দেখ তোর বউ কত বড় সাহস দেখায়, দেখ গদাইকে কেটে দিতে গিয়েছিল, বলি ওর কি লজ্জা শরম নেই? রতন রেগে যায়। ঘুম চোখে উঠে বসে কি করেছে বুঝতে না পেরেই মাধুরীর দোষ যে আছে সেটা ভেবেই একটা চড় মেরে বসে সে। মাধুরীর মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসে দুঃখের। স্বামীর ভালোবাসা সে পেয়েছে, কিন্তু কোনোদিন সে এরকম মার আশা করেনি। আমি গদাইয়ের জন্য একটু মাংস পোলাও রেখেছিলাম, ও সারাদিন খাটে, সেই পরিমাণে পুষ্টি হয় না, ছেলেটা দিন রোগা হয়ে যাচ্ছে, এটা কি আমার অপরাধ? তোর বাবা মা গরিব, তাদের মেয়ে তুই কি ভাবিস তুই যা খুশি করতে পারবি? তোর চরিত্র ভালো না, তুই আমার বাড়ির সম্মান নষ্ট করেছিস। রাত্রেবেলা আমার বাড়ির বউ পর ভাতারের ঘরে গিয়ে কি ফসনষ্টি মারাচ্ছিলি? মাধুরী এইসব কথা শুনে আরো কষ্ট পায়। তার বাবা মা গরিব, কিন্তু তাকে সৎ পথে বড় করেছে। তার চোখের জল ঝরতে থাকে। মাধুরী বুঝতে পারে সামান্য খাবার দিতে গিয়ে তাকে চরিত্রহীন তকমা পেতে হয়েছে। সে সহ্য করতে পারে না। যা যা গিয়ে শুয়ে পড়। রতন ধাক্কা মেরে তাকে বিছানার এক কোণে ফেলে দেয়। মাধুরী চুপ করে শুয়ে পড়ে। রতন বলে, যাও যাও, দিদার ঘরে যাও, কালকে সকালে ওই গদাইকে আমি বাড়ি ছাড়া করব, ভিটে ছাড়া করবো ওকে আমি। বাবা তাই কর, ওটাই উচিত বলে লক্ষ্মী দেবী আঁচল গুটিয়ে ঘরের দিকে চলে গেলেন। তুমি করে কি দেখছো? সন্তোষবাবু দাঁড়িয়েছিলেন রতনের ঘরের ঠিক সামনে। তার চোখ দুটো বৌমার দিকে নিবদ্ধ। এই একটা মানুষ যে কিনা বউ আর ছেলের ভয়ে সাঁতচরেও রা করতে পারে না। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মাধুরী ছুটে যায় বাড়ির বাইরে। বড় বট গাছের তলায় বিয়ের বেনারসির শাড়িটা ঝুলিয়ে সে নিজেও ঝুলে পড়ে। সে বুঝতে পারে না তার জীবনটা কেন এত কষ্টে ভরা। ও মা গো, সর্বনাশ হয়ে গেছে। পরের দিন সকালে হালদারের বাড়ির বউয়ের মৃতদেহটি আবিষ্কার করে হরিদাসী। গদাইও ঘটনাস্থলে ছুটে আসে, কারণ যেই বুড়ো বটগাছে মাধুরী আত্মহত্যা করেছে তার ঠিক বিপরীত দিকে এই গদাইয়ের ঘরটা। বৌদি বৌদি, তুমি কি করলে? আমি তো কিছুই করতে পারলাম না। গদাইয়ের চিৎকারে আর হরিদাসীর চিৎকারে রতন, সন্তোষবাবু এবং লক্ষ্মী দেবী ছুটে আসে। দেখতে দেখতে গ্রামের আরো বেশ কয়েকজন এসে উপস্থিত হয় বুড়ো বটগাছের তলায়। কেউ কেউ বলা বলি করছে, দেখেছ ভালো বউটা সাতচরে রাহা করতো না, সে আবার মরে। চুপ করো, গদাইয়ের সঙ্গে ফষ্টি নষ্টি মারা তো আমি দেখেছি, বলে রমা বলে সেই বৌদিটি। দেখেছি আমি, কালকেও তো লন্ঠন নিয়ে দেখলাম গদাইয়ের ঘরে ঢুকলো। তুই কখন দেখলি রমা? ও মা, আমি বুঝি গ্রামের বউ না, আমার বুঝি পায় না, ওই করতেই গিয়েছিলুম। তা তোর নজর কি সবসময় রতনের বাড়ির দিকে থাকে? কথাটা রমার জুত লাগলো না। সে বলল, শোনো লিপি দিদি, যা দেখেছি তাই বলেছি। সত্যি কথা বলতে আমার কোনো কষ্ট হয়নি। আমার ভাতারও তো শহরে থাকে, আমার কাছে থাকে নে, তাই বলে অত রাতে লন্ঠন নিয়ে কি আমি পরবাতারের ঘরে যাবো নাকি? সরুন দেখি, সরুন শুনুন সরুন। পুলিশ আসে। খবর দিয়েছে সন্তোষবাবু। আপনার স্ত্রী কেন আত্মহত্যা করলো? রতনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রতন কোনো রকম হীনমন্যতা না করে স্পষ্ট ভাষায় বলে, আমার স্ত্রী মাধুরীর সঙ্গে আমার বাড়ির চাকর গদাইয়ের একটা অবৈধ সম্পর্ক ছিল। গতকাল রাতে সেই সম্পর্কের কথা জানাজানি হয়ে গিয়েছে বলেই লজ্জায় মাধুরী আত্মহত্যা করেছে। তাই তা সেই গদাই কোথায়? ওই তো দেখুন না, ভালোবাসার মানুষ আত্মহত্যা করেছে বলে তার পা ধরে কাঁদছে। পুলিশ গিয়ে দেখে মাধুরীর পা দুটো জড়িয়ে ধরে গদাই জোরে জোরে কান্না করছে, আর তার কান্নাতে বেরিয়ে আসছে, মা মা তুমি কেন বললে মা? ও মা মা। পুলিশ হকচকিয়ে যায়। অবৈধ সম্পর্ক হলে কি সরাসরি মা ডাকটা কখনো বেরিয়ে আসে?
গদাইয়ের পোশাক আশাক চালচলন দেখে তো তাকে স্বাভাবিক বলেও মনে হচ্ছে না। পুলিশ গদাইকে গ্রেপ্তার করলে সে চিৎকার করে বলে, আমি নির্দোষ হুজুর, আমি কিছু করিনি, আমি নির্দোষ। এ বৌদি আমার মা, আমাকে মিথ্যে দোষারোপ করছে হুজুর, আমায় আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন। মাধুরীর মৃত্যুর পরে এই ঘটনা পুরো গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি করে। সকলের মধ্যেই একটা বলা বলি শুরু হয়ে যায়। কি থেকে কি হয়ে গেল বলো দেখি? ভালো বউটা বছরখানেক আগে বিয়ে করে নিয়ে আসলো রতন। আমি তো কত গিয়েছি ওর ঘরে। এই বৌমা লক্ষ্মীমন্তর মেয়ে, সাত চরে রা করতো না, চুপচাপ। বিয়ের পরে নাকি আজ পর্যন্ত রতন কোনোদিন বউটাকে নিয়ে তার বাপের বাড়ি বেড়াতে যায়নি। ভাবতে পারছো? তুমি ঠিকই বলেছ মুকুন্দদা, রতন যে রাগচটা ছেলে সে সবাই জানে। তার উপরে পঞ্চায়েতে চাকরি পাওয়ার পর তার রাগের পরিমাণ 10 গুণ বৃদ্ধি পেয়েছে। টাকার অঙ্ক দেখেছে না, আর বাপের জমি জায়গাও আছে। সন্তোষ বাবুরও বলিহারি ভাই, তোমার বৌমাটা মরে গেল, অমন করে দোষারোপ দিল, তুমি কিনা চুপচাপ থাকলে। হ্যাঁ, তুমি প্রতিবাদ করতে পারলে না, সে আর কি বলবে বল। বউয়ের ভয়ে সে একদম নেতিয়ে পড়ে গিয়েছে, একেবারে ন্যাটা মাছের মতো। বলে গ্রামের সকল পুরুষরা হাসাহাসি শুরু করে। সন্তোষবাবু বাজারের ব্যাগটা নিয়ে ফিরছিলেন, অমন কথা ওনার কান অবধিও পৌঁছে গিয়েছে। দুদিন পরে পুলিশ আসে রতনের বাড়ি। রতন একটা কাজে ব্যস্ত ছিল। হ্যাঁ বলুন। একটা কথা আছে, ওই কি করেছে বলি, গদাই হাজত থেকে পালিয়েছে। কি করে সেটা আমাদের কাছে একটু ধোঁয়াশা মিস্টার রতন। আমরা যথেষ্ট পাহারায় তাকে রেখেছিলাম, কিন্তু কিভাবে যে জেলের তালা ভেঙে সে বেরোলো। ঠিক আছে, বাদ দিন ওসব কথা। পালিয়ে গেছে। কেসটাকে আমি আর বেশি দিন চালাতেও চাই না। মাধুরী যখন মারা গেছে তখন আপদ বিদায় হয়েছে, সংসারে তো কোনো আর কলঙ্ক রইল না। পুলিশ বুঝতে পারে সত্যি গদাইয়ের বোধহয় কোনো দোষ ছিল না। এই খুনের পেছনে রতনের মতো একজন স্বামীর মানসিকতাটাই যথেষ্ট। পুলিশও আর কোনো স্টেপ নেয় না, কারণ রতনের প্রভাব আর গ্রামের পরিস্থিতি তাদের নিরুৎসাহিত করে তোলে। গদাই পালিয়ে গ্রামের শেষ প্রান্তে জমিদার বাড়িতে গিয়ে আশ্রয় গ্রহণ করে, যেখানে কোনোদিন কেউ যাতায়াত করে না। বারবার মানুষপটে মাধুরীর মুখমণ্ডলটা ভেসে ওঠে গদাইয়ের কাছে। মাধুরী তাকে খুব স্নেহ করত, গদাইও মাধুরীকে খুব ভালোবাসত। কেন এমন হলো ভগবান? তুমি কেন বৌদিকে মেরে ফেললে? আমায় কেন মারো না? কেন আমায় মারো না? বলে গদাই খুব কান্না করতে শুরু করলো। কাঁদতে কাঁদতে গদাই কখন যেন ঘুমিয়ে পড়ে। আমাকে কেন সবাই দোষারোপ করে ভগবান? কেন? আগে যখন থাকতাম মুকুন্দপুর গ্রামে, সেইখানে আমাকে চোর বলে বদনাম দিয়ে তাড়িয়ে দিলে। দৌড়াতে পালাতে হঠাৎ করে সন্তোষবাবুর সঙ্গে দেখা। বাবা মার মরার পরে ওনার কাছেই নাকি জমি বাড়ি বন্ধক ছিল, বাবা নাকি টাকা ধার নিয়েছিল, উনি আমাকে দিয়ে টিপসই করিয়ে নিলে, আর সব নিয়ে নিলে। বিনিময়ে আমায় থাকতে দিলে, দুবেলা দুমুঠো খেতে পড়তে দিলে। তাহলে কেন বৌদিকে নিয়ে এমন বদনাম করলে? আমি কি করলে আমার পাপ ঘুচবে ভগবান? কি করলে আমার পাপ ঘুচবে? স্বপ্নের মধ্যেও একটা ঘোরে চলে গিয়েছে গদাই। হঠাৎ তার মনে হয় তার সামনে কেউ যেন একটা এসে দাঁড়িয়ে। বদ্ধ চোখে এসে তাকাতে পারছে না। চোখের ভেতরেই আলো এতটাই বেশি যে তার জ্যোতির কাছে গদাই যেন সামান্য তুচ্ছ পোকার মতো। তুই একটা বোকা, তুই একটা গাধা। তোর মায়ের মতো বৌদিকে ওরা মেরে ফেললে, আর তুই প্রতিশোধ নিতে পারলি নে? যা করবি তুই করবি, বৌদির মৃত্যুর প্রতিশোধ নেগে যা। আমি কি করব? আমার তো কিছুই করার নেই। হরিদাসীকে ভয় দেখা, ও সব জানে। গদাই, আর বোকা থাকিস নে বাবা, একটু চালাক হ বাবা, একটু চালাক হ। মাধুরীর মৃত্যুর 1 বছর হতে না হতেই লক্ষ্মীদেবী রতনকে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তবে এবারের পাত্রী হরিদাসী নিজে পছন্দ করেছে, ফলে বাড়িতে আবার বিয়ের ধুম পড়েছে।
ঘরে লোকজন গিজগিজ করছে, আর বিয়ের আয়োজন চলছে জোর কদমে। মাধুরীর বাবা মাকে খবরটা পর্যন্ত দেওয়া হয়নি যে সে মৃত। এবার আমার ছেলেকে আবার বিয়ে দেব। হরিদাসী, তুই কিন্তু এবার খেয়াল করবি বেশি করে। হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখবো বৌদি, তোমার ছেলের বিয়ে ভালো করেই হবে। আগের বউটাকে তো আমার পছন্দ ছিল নে, ওকে তো পছন্দ করে এনেছিল তোর শ্বশুর মশাই। পই পই করে বলেছিলাম অত রূপ ভালো না, মেয়ে মানুষের সংসার হয় না। কে শোনে কার কথা? শোন হরি, ঘরে আমার আত্মীয় স্বজনেরা আসবে, আমার বাপের বাড়ির লোকজনেরা আসবে। তা আমি বলি তোর থাকার ঘরটা ছেড়ে দে, ওই দক্ষিণের ঘরটা আমার লাগবে, বুঝলি? হরিদাসের মুখটা কালো হয়ে যায়। আমি কোথায় থাকবো বৌদি? ও আবার কেমন কথা মুখ পড়ি? তুই গিয়ে গোদাইয়ের ঘরে থাক। ও ছেলে চলে গিয়েছে, আর কোনোদিনই আসবে না। ভালো হয়েছে, একসঙ্গে দুটো আপদ বিদায় হয়েছে। বসে বসে চারবেলা করে খাওয়ানো কি চারটি কথা? হরিদাসী একবার ফিরে তাকায় লক্ষ্মী দেবীর দিকে, কিন্তু সে কিছু বলতে পারে না। বাধ্য হয়ে নিজের ঘর ত্যাগ করে গদাইয়ের ঘরে এসে থাকতে হয় তাকে। আর ঢুকতেই প্রথমেই হরিদাসীর মনের ভেতরটা চমকে ওঠে। ঘরটা খুব অন্ধকার, এখানে ঘুমানো কি ঠিক হবে? কিন্তু উপায় যে আর নেই। সারাদিন হরিদাসীর কিচ্ছু খাওয়া হয়নি, এতটাই সে কাজে ব্যস্ত, আর তার খাওয়ার কথা কারো খোঁজ নেওয়ারও সময় হয়নি। রাত বাড়তেই চারিদিকে ঝিঝি পোকার শব্দে গোটা বাড়িটা যেন ঘুমিয়ে পড়ে। কেবলমাত্র একটি প্রাণীর চোখে ঘুম নেই, সেটি হলো হরিদাসী। হরিদাসীর ছোট্টবেলায় বিয়ে হয়েছিল, সে বিধবা, বরের সঙ্গে সংসার করতে পারেনি। ছোট থেকে তার একটা মানসিক রোগ আছে, সন্দেহজনিত রোগ। সে তার নিজের আপন বরকে আপন গর্ভের বোনের সাথে, মানে নিজের মায়ের গর্ভের বোনের সাথে দোষারোপ করেছিল মিথ্যে, যার কারণে বর আত্মহত্যা করেছিল, ঠিক মাধুরীর মতো। এরপরে হরিদাসী স্বামীর বাড়ি থেকে পাওয়া সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয়, আর তার ঠাঁই হয় বাপের বাড়িতে। বাপের বাড়ির ভিটে বেশি দিন সে থাকতে পারেনি। বর্তমানে তার বয়স প্রায় 45-এর কাছাকাছি, তবে বদমাইশি বা কূটনৈতিক ভাবটা তার ভেতর থেকে এখনো যায়নি। যেহেতু শরীরে কোনো ভাঙন ধরেনি, তাই শরীরটা এখনো তার বেজায় বজায় রয়েছে। চোখটা লেগে এসেছিল বোধহয় কোনো এক সময়। আচমকা হরিদাসী বুঝতে পারে তার শরীরের ওপরে কোনো অশরীরী হাতের অঙ্গুলি স্পর্শ। শরীরে যত্রতত্র সেই অঙ্গুলি স্পর্শ ছড়িয়ে পড়ছে। হরিদাসীর পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করছে না। হঠাৎ করে হরিদাসীর গোপন শরীরের স্থানে অঙ্গুলি সঞ্চালনার দ্বারা হরিদাসী কেঁপে ওঠে এবং ভয় পেয়ে ইতিউতি তাকাতে শুরু করে সে। কে কে? আমি 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 জীবনে অনেক কিছু দেখেছি, এই ভয় দেখি আমাকে আমাকে ভয় দেখানো যাবে না, হরিদাসীকে ভয় দেখানো যাবে না। রাত গভীর, চারিদিকে নির্জনতা। হরিদাসী গদাইয়ের ঘরে শুয়ে হঠাৎ দরজায় শব্দে হরিদাসী আরো কেঁপে ওঠে। কে? দরজাটা খোলো হরি, আমি সন্তোষ। সন্তোষ বাবু এসেছে। তোমার খাবারটা নাও, আজকে তো সারাদিন তুমি কিচ্ছু খাওনি। লক্ষ্মী দেবীর স্বামী মানে রতনের বাবা সন্তোষবাবু হরিদাসীর জন্য খাবার নিয়ে এসেছে। হরিদাসী দরজা খুলে সন্তোষবাবুকে দেখে বেশ খানিকটা বিস্মিত হয়। সন্তোষবাবুর চোখ মুখটা আজকে একটু অন্যরকম লাগছে। আপনি আপনি এভাবে এখানে? হ্যাঁ, তোমার খাবারটা আনলাম। হরিদাসী সেই 25 বছর বয়স থেকে এই বাড়িতে কাজকর্ম করছে। রতন তখন ছোট, হরিদাসীকে সে মাসি বলে ডাকত। হরিদাসী ভাতের থালাটা হাতে নিয়ে বলে, ভেতরে আসুন না দাদা। সন্তোষবাবুকে ডাকে। লক্ষ্মী মানে বৌদি খিটখিট করবে না তো? সন্তোষবাবু বলে, আরে না না, খিটখিট কেন করবে? আজকে আজকে রাতটা আমার কাছে স্পেশাল দাদা। কেন স্পেশাল কেন? লক্ষ্মী সন্তোষবাবুকে মনে মনে বেশ পছন্দ করত। সে বলল, আপনি ভালো মানুষ, অথচ লক্ষ্মী বৌদির মতো কূটনৈতিক মহিলার সঙ্গে এত বড় সংসার করছেন কিভাবে? হরিদাসী সন্তোষবাবুর প্রতি মনে মনে গোপনে ভালোবাসা পোষণ করত। আজকে কথাটা সে জিজ্ঞেস করেই ফেলে, আপনার কথাটা বলি, আপনি এত ভালো মানুষ,
অথচ লক্ষ্মীর মতো একজন মহিলার সঙ্গে। সন্তোষবাবু কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই ঘরে এসে হাজির হয় লক্ষ্মী দেবী। কি করছে এখানে তুমি? আয় হরি, এখানে কি হচ্ছে? ঘরে হঠাৎ সংঘাতের সৃষ্টি হয়। লক্ষ্মী দেবী রাগে ফেটে পড়ে, তার চোখে মুখে ক্ষোভ। হ্যাঁ, আমি কিছু করিনি বৌদি, শুধু কথা বলছিলাম। কথা বলছিলে? হ্যাঁ, তুমি আমার সঙ্গে, তুমি আমার স্বামীর সঙ্গে, তুমি আমাকে কি বলে এলে? এখন রাত বেরাতে কথা বলছো? এ তোমার কাজ? শান্ত হও, শান্ত হও লক্ষ্মী। হরিদাসী কিছু ভুল বলেনি, আমি এখানে ওর খাবারটা দিতে এসেছি। তুমি চুপ করো। তুমি এখানে কেন এসেছো? হরিদাসীর খাবারের দায়িত্ব তোমায় নিতে বলা হয়েছে নাকি? হরিদাসী অবাক এবং দুঃখিত, তার চোখে জল চলে আসে। সে মনে মনে ভাবতে থাকে, এই বাড়ির মানুষগুলো কেন এরকম, কেন? আমি কিছু ভুল করিনি বৌদি, আমি শুধু কথা বলছিলাম। আর একটা কথা বললে না, তোকে এক্ষুনি তাড়িয়ে দেবো। বেরো, বেরো আমার চোখের সামনে থেকে। সন্তোষবাবু ভ্যাবলার মতো তাকিয়ে থাকে ওর দিকে। তুমি তুমি হলো নষ্টের গোড়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফষ্টি নষ্টি বাড়ছে। ওই কচি মেয়েটা মাধুরী, তার সঙ্গেও তুমি থেকেছো। কি বলছো কি লক্ষ্মী তুমি? যা মুখে আসছে তাই। হ্যাঁ, তুমি কি পেয়েছো আমাকে? কি পেয়েছি মানে? আমি কি ভুল বলছি? দুদিন আগেও দেখেছি আমি বৌমার ঘর থেকে তোমায় বেরোতে। এগুলো তুমি কি বলছো? এসব তোমার মন গড়া কল্পনা, এগুলো কখনো বাস্তব হতে পারে না। দুদিন আগে আমার খুব গ্যাসের ব্যথা হয়েছিল, বৌমার কাছে আমিই গিয়েছিলাম, ও আমাকে ওষুধ দিয়েছিল। তাই একদম বাজে কথা বলবে নে। ধরা পড়ে গেলে চোরের মায়ের বড় গলা হয়, তখন এটা ওটা বলে সামলানোর চেষ্টা। দেখো দেখো লক্ষ্মী, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। দেখে যা বাবু, দেখে যা। বুড়ো বয়সে তোর বাপের কেলেঙ্কারি দেখে যা। আজ হাতে নাতে আমি ধরে ফেলেছি বলে তোর মাকে কেমন অপমান করছে, দেখে যা। রতন ছুটে আসে। কদিন পরেই তার বিয়ে। বাড়িতে বেশ কয়েকজন আত্মীয় স্বজন চলে এসেছে, তারাও এসে উপস্থিত হয়। রীতিমতো একটা বিশ্রী হুলুস তুলুস কাণ্ড। রতন বাবাকে জিজ্ঞেস করে, বাবা এসব কি শুনছি? দেখ বাবু, যেটা জানিস না সেটা নিয়ে মাথা ঘামাস না, কিছুই হয়নি। হরিদাসী সারাদিন কিছু খায়নি, তাই ওকে আমি খাবার দিতে এসেছিলাম। এখন এসে দেখছি যে হিতে বিপরীত হয়ে গিয়েছে। তো তুমি ওর খাবার কেন দিতে এসেছ? ওর খিদে পেয়েছে, রান্নাঘর থেকে খেয়ে নেবে। না না, তোর মা তো দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল, ও বেচারি তো খায়নি। দেখেছিস, বেচারি আবার বেচারি হয়ে গেছে। ও বৌদি, এদিকে এসো, সর্বনাশ হয়ে গিয়েছে। বাড়ির উঠোন পেরিয়ে দূরে, বেশ খানিকটা দূরে একটা পুরনো অশ্বত্থ গাছ, যার পাতাগুলো অনেকদিন আগেই মরে গিয়েছে, বাজ পড়ে বোধ হয়। তবু তার কাণ্ড এবং ডালপালাগুলো রয়েছে ইতিঅতি বিস্তৃত। সেইখানেই সাদা রঙের শাড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছে হরিদাসী। সকলেই সেখানে এসে উপস্থিত। দেহটা তখনও থরথর করে কাঁপছে, মুখমণ্ডল থেকে জিহ্বা বেরিয়ে এসেছে। সন্তোষবাবু ছুটে গিয়ে হরিদাসীর পা দুটো জড়িয়ে ধরার একবার চেষ্টা করেছিলেন, কিন্তু লক্ষ্মী দেবী তার হাত দুটো এমন করে ধরে রাখে যে সন্তোষবাবু গিয়ে তাকে আর আটকাতে পারেনি। চোখের সামনে হরিদাসীর নিঃশ্বাসটা বেরিয়ে যায়। এরপরে পুলিশে খবর দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে গ্রামে দুটো খুন হয়ে গেল, আর আপনারা বলছেন ব্যাপারটা নিছকই সুইসাইড। তাছাড়া আপনার বৌমা মাধুরীর মৃত্যুরও হদিশ আপনারা করতে দেননি। দেখুন, এখন এই হরিদাসের মৃত্যুর জন্যে আপনাদেরকে আমারই গ্রেপ্তার করতে হবে। কেন আমাদের কেন গ্রেপ্তার করবেন? আমরা কিছু করেছি? গ্রামের সকলে দেখেছে ও আত্মহত্যা করেছে। হ্যাঁ, এরপরেও আপনি? না, ও আত্মহত্যা করেনি, ওকে মরার জন্য আপনি প্ররোচিত করেছেন, মিথ্যে অপবাদ দিয়েছেন এবং শুধু শুধু মিথ্যে রটনা রটিয়েছেন। আমাদের কাছে সাক্ষ্য আর প্রমাণ দুটোই আছে। কি প্রমাণ আছে আপনার কাছে? তেতে ওঠে রতন। সে সবসময় তার মাকে পক্ষ নিয়ে কথা বলে। কি প্রমাণ আছে দেখি, দেখান। আমার স্ত্রী মাধুরী একটা নষ্টা মেয়ে ছিল, সে নিজেকে আর ধরে রাখতে পারেনি। আমি মাঝে মধ্যে বাড়ি থাকতাম না, রাতে ফিরতেও পারতাম না। তখনই বোধহয় বাড়ির চাকর গদায়ের সাথে, যেটা জানেন না সেটা নিয়ে কেন কথা বলছেন রতনবাবু? আপনার স্ত্রীর শরীরে কোনো রকম পরপুরুষের কিচ্ছু ছিল না। এমনকি যেই দিন উনি আত্মহত্যা করেছেন সেই দিনও উনি সুইসাইড করেছিলেন ঠিকই, কিন্তু ওনাকে সুইসাইড করতে বাধ্য করা হয়েছিল। আমি এসব মানি না, কোনো প্রমাণ ছাড়া। এই গদাইকে ডেকে নিয়ে আসা হোক। হঠাৎ করে গদাইয়ের নামটা শুনে সকলে বেশ অবাক হয়ে যায়। গদাইয়ের শরীরের গঠন দেখে ভয় পেয়ে যায় রতন। হে কোন গদাই? বছর ঘুরতে না ঘুরতেই সে
নিজেকে কেমন পরিবর্তন করে ফেলেছে। গদাই তার শিরদানা সোজা করে এনে পুলিশের কাছে এসে দাঁড়ায়। অফিসার বললেন, তুমি যা যা জানো সবটা বলো গদাই। তাছাড়া গদাই রাজসাক্ষী, ওর কোনো কিছুই হয়নি। গদাই আমাদেরকে বলেছে পুরো ঘটনাটা। আগে বাবু, যেটা বলেছি সেটা তো সত্যিই কথা, আপনারাই তো প্রমাণ পেলেন। হ্যাঁ, আর এই প্রমাণ দেওয়ার জন্য সন্তোষবাবু আপনাকে অনেক ধন্যবাদ। লক্ষ্মী দেবী আর রতন ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। সন্তোষবাবু বললেন, বৌমা মরার পরে নিজেকে আর ধরে রাখতে পারিনি ইন্সপেক্টর, খুব দুঃখ হতো। এই সংসারে আমার কথায় কখনো কেউ কোনোদিন চলেনি। লক্ষ্মী আমার সংসারের ওপরে সবসময় হুজ্জুতি মেরে এসেছে। ওর অস্তিত্ব বজায় রাখার জন্যে সবসময় ও সকলের ওপরে জোর জবরদস্তি কতগুলো নিয়ম অর্পণ করে দিয়েছে। কেউ মানুক বা না মানুক, নিজেকেও সর্বেসর্বা বলে মনে করত। বৌমাকে বিয়ে করিয়ে আনার পর রতনের ওই মায়ের প্রতি অতিরিক্ত আকর্ষণ আর বউকে অবহেলা আমি প্রথম কিছু করতে পারিনি। কিন্তু যেই দিন রাত্রেবেলা নিজের চোখে বাথরুম করতে বেরিয়ে দেখতে পেলাম বৌমা আমার পায়ের নুপুর খুলে, জুতো খুলে ওই ভেজা মাটি দিয়ে গদাইয়ের ঘরে গিয়ে তাকে দুটো ভাত দেওয়ার জন্য ডাকছে, তখন নিজেকে ধন্যী বলে মনে করেছিলাম। বুঝতে পেরেছিলাম আমার বৌমার মধ্যে দিয়ে আমার মা এসেছে, যেই মাকে আমার বউ আত্মহত্যা করতে বাধ্য করেছিল। আপনি জানেন স্যার, আমার কাকা ছিল, কাকাই বলে ডাকতাম। বাবার মৃত্যুর পরে কাকার টাকাতেই আমাদের সংসার চলতো। এই লক্ষ্মী না জেনে বুঝে একদিন আমার মাকে তাই নিয়ে কলঙ্ক দেয়। মা সহ্য করতে না পেরে সেও বুড়ো বটগাছে আত্মহত্যা করে। তারপরে বৌমা। এরপরে আমার আর সহ্য হয় না। ইচ্ছে ছিল যে এই এই শয়তান মেয়ে মানুষটাকে আমি শাস্তি দেব। লক্ষ্মী দেবী তখনও রাগে ফুঁসছে এবং বলছে, তোমার সাহস তো কম না, বাড়ি চলো, তোমাকে আঁশ বটি দিয়ে টুকরো টুকরো করবো। আপনি জানেন আপনি কার সামনে বসে কি কথা বলছেন? এক্ষুনি আপনার এই কথার জন্য আমি আপনাকে জেলে পড়তে পারি। মা, কি বলছো? চুপ করো। বাবা, দেখো এগুলো তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তোমরা নিজেদের মধ্যে মিটিয়ে নাও। শুধু শুধু পুলিশ কেস করে না বাবা, এটা আর স্বামী স্ত্রীর ব্যাপারের মধ্যে নেই। আজকে হরিদাসী মরতো না যদি না তোর মা তাকে অপমান করতো। হরিদাসী মনে মনে আমায় পছন্দ করতো ঠিকই, কিন্তু তোকে সে ছেলের নজরে দেখতো, ভালোবাসতো বিস্তর। যদিও সেই দিন বৌমা আত্মহত্যা করতো না, যদি না লক্ষ্মী আর হরিদাসী দুজনে মিলে ওকে প্ররোচিত করতো। বৌমা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, বোধহয় মনের দুঃখে বাপের বাড়ি যাবে বলে নিজের বিয়ের বেনারসি শাড়িটা কেবলমাত্র বুকে আঁকড়ে ধরে ঘর থেকে বেরোবে বৌমা, অমন সময় পেছন দিক থেকে লক্ষ্মী ওকে আবার একটা চড় মারে। আর হরিদাসী এসে বলে, মরতে ইচ্ছে করে না তোরে? এত বড় কলঙ্ক নিয়ে তুই বাপের বাড়ি গিয়ে থাকবি? মরতে ইচ্ছে করে না? তোর এই মুখ দেখলে তোর বাবা মা আর বেঁচে থাকবে? একই তারা গরিব মানুষ, খেতে পায় না। আবার শুনেছি তোর নাকি দুটো দাদা আছে। যা না যা, গলায় কলসি বেঁধে পুকুরে ফেলে দেবে। যা, মর মাগি মর, মরাই তোর সব থেকে ভালো। মর মর, তুই গদাইয়ের জন্য কলঙ্কিত হয়েছিস। মেয়ে মানুষ কলঙ্ক নিয়ে বাঁচতে পারে না রে, ও বেঁচেও মরার মতো। মর তুই, মর। শেষ পর্যন্ত বৌমাকে জোর করে বটগাছের কাছে নিয়ে গিয়ে এই দুটো মেয়ে মানুষ শাড়ি ঝুলিয়ে গলাটাকে ঝুলিয়ে দেয় তার। আপনাদের কাছে থাকা পোস্টমর্টম রিপোর্টটাও আমার ছেলে উধাও করে দিয়েছিল। খবরগুলো যখন জানতে পারি তখন নিজেকে ধরে রাখতে পারি না। আর গদাইয়ের সঙ্গে বাজার করতে গিয়ে যেদিন দেখা হয় সেই দিন জ্যাঠা জ্যাঠা গদাই দাঁড়িয়েছিল চুপ করে মাছ বাজারের পেছন দিকে। ওকে দেখে আমি প্রথমে চিনতে পারিনি, পরে গদাই আমায় সবটা জানায়। আর জানার পরই আমি সিদ্ধান্ত নিয়েই নি, অনেক হয়েছে, আর নয়। নতুন একটা বউকে বাড়িতে আনার আগে আমার মৃত বৌমার আত্মার প্রতিশোধ তোলা হোক, না হলে সেও যে হালদারের বাড়িরই বউ এই কথা সকলেই ভুলে যাবে। সন্তোষবাবুর কথায় এবং গদাইয়ের কথায় কয়েক বছরের জেল হয়েছিল ওদের, মানে লক্ষ্মীর আর রতনের। রতনের চাকরিটা চলে গিয়েছে। বউকে মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার করার জন্যে তার কেসটা বেশ খানিকটা বড়ই হয়েছিল। তবে জেলে গিয়ে তার ভদ্র ব্যবহার তার সাজা অনেকটাই কমিয়ে দেয়। রতন আবার বিয়ে করবে। লক্ষ্মী দেবীর অনেকটা পরিবর্তন হয়েছে, তিনি আগের মতো আর খিটখিট করেন না, ভালোভাবেই থাকেন। গদাইকে তার পুরনো জমিজমা ফেরত দিয়ে দিয়েছে সন্তোষবাবু। গদাই নিজে এখন চাষবাস করে বেশ ভালো ইনকাম করছে এবং সুখে শান্তিতেই আছে। গদাইও বিয়ে করবে, এদিকে রতনও বিয়ে করবে।
দুটি বিয়ে একই দিনে একই সাথে হবে। ভাগ্যবশত দুইজনেরই একটি জায়গায় বিয়ে হচ্ছে, ওই একই গ্রাম ধনাই পড়ে। গদাই সেজেগুজে তৈরি হয়েছে, তার মৃত বাবা মার সামনে দাঁড়িয়ে সেই ছবিতে প্রণাম করছে গদাই। হঠাৎ পেছন থেকে, গদাই গদাই, কে কে? বৌদি, হ্যাঁ বৌদি, আমি সব করেছি, যা তুমি বলেছ সব। তাহলে বাবা, আর একটা কার্য করতে হবে তোমায়। কি কি বৌদি, কি? এই বাড়ির বউটা যাতে গলায় দড়ি দিয়ে না মরে, যাতে আগুন পুড়ে মরে, সেই ব্যবস্থা যে করতে হবে। কে কেন বৌদি? গদাই, যদি পঞ্চভূতকে তুষ্ট করতে না পারি, তাহলে তো আমি আমার শরীরটাকে ধরে রাখতে পারবো না। আমি তো অশরীরী হয়ে ঘুরে বেড়াবো বাবা। তুই চাস না তোর মাধুরী বৌদি তোর কাছে আবার ফিরে আসুক, তোকে তোকে মাথায় হাত বুলিয়ে দিক, তোকে ভালোবাসুক? হ্যাঁ হ্যাঁ, আমি চাই বৌদি, আমি চাই। তাহলে হরিদাসী মরার পরে ওর আত্মাকে আমি বন্দি করেছি, এইবার রতন যেটা বিয়ে করবে সেটাকে বন্দি করতে হবে, পঞ্চভূতকে দান করতে হবে, তবে তো আমার মুক্তি। হ্যাঁ, তবে তো তোর তোর হালদারের বাড়ির বৌদি তোর সঙ্গে থাকতে পারবে। হ্যাঁ, যা বাবা যা। গদাই আগের মতোই সেই বোকায় রয়ে গিয়েছে। তখন ছিল নিজের বুদ্ধি ভ্রষ্টতায়, আর এখন হয়েছে হীনমন্যতায়। শয়নের স্বপনে বৌদি তাকে এখনো চালনা করে বেড়াচ্ছে, যদিও সবটাই তার নিজের মানসিক কল্পনা, এছাড়া আর কিছুই নয়। দাদা দাদা দাদা, দরজাটা খোলেন দাদা। রতন দ্বিতীয়বার বিয়ে করে বউ নিয়ে ফুলশয্যার খাটে বসে। ঠিক প্রথমবারের মতো এইবারও গদাই এসে হাজির। তারও বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু মাধুরীর চিন্তা ভাবনা এবং তার মৃত্যু গদাইয়ের মানসপটে এমনই প্রতিফলিত হয়েছিল যে বারংবার গদাই মাধুরী বৌদিকেই তার সান্নিধ্যে দেখতে পায়। তার মাথায় হাত বোলানোটা অনুভব করে গদাই। আবার ঘরের দরজা ভেদ করে ভেতরে ঢোকে গদাই এবং ঠিক একই রকম ভাবে রতনের দ্বিতীয় স্ত্রীর পা ধরেও প্রণাম করে। শুরু হয় আবার নতুন একটি অধ্যায়, হালদারের নতুন বউয়ের। কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।